লিসা দাঁড়িয়ে সবিনের কাছে গিয়ে জড়িয়ে ধরে বলল, ড্যাড, আজ তুমি আমার জীবনের সেরা গিফটটা দিলে। সবিন মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, তোমার জন্যই তো আমার এই সব কিছু করা। জাংকুকের হাতে একটা রিং ধরিয়ে দিয়ে বলল, এটা নাও। জাংকুক দু হাত মুঠো করে নিজেকে শান্ত করার চেষ্টা করে রিংটা হাতে নিল। উপস্থিত জনতা হাতে তালি বাজালো। লিসাও একটা রিং নিয়ে জাংকুকের হাতটা ধরে তৎক্ষণাৎ রিংটা পরিয়ে দিল। সবিন দৃঢ় দৃষ্টি ফেলে চারদিকটা একবার দেখে নিল। কি হলো জাংকুক, পরাও রিংটা। জাংকুক রিংটা সামনে নিলে লিসা হাত বাড়ায়। আকস্মিক পুরো বাড়ি অন্ধকারে ছেয়ে যায়। হঠাৎ করে লাইট অফ হয়ে গেল কেন? এই কে, কোথায় আছিস? গিয়ে দেখ তো কি হলো। আবার মুহূর্তেই আলো চলে আসে। ওহ, হঠাৎ করে কারেন্ট চলে যাওয়ার মানে কি? জাংকুক হেসে বলল, যেটা হওয়ার নয় সেটাই হবে, তাই নয় কি? কি বলতে চাচ্ছ? নাথিং, বাট বি কেয়ারফুল। মিস্টার কিম সকলের সামনে কথা বাড়াতে চাইলো না। মান সম্মানের প্রশ্ন আছে এখানে। হ্যাঁ, সে বাধ্য করেছে জাংকুককে ব্ল্যাকমেইল করে, কিন্তু জাংকুকের সাহস আর ক্ষমতার কথা ভুলে গেলে চলবে না। সবিন কথা না বাড়িয়ে বলল, অনুষ্ঠান শুরু করা যাক, রিংটা পরাও। লিসা বলে উঠল, ড্যাড, রিংটা পরানো হয়ে গেছে। সবিন বিস্ময় প্রকাশ করে বলল, কখন পরালো? আমরা তো দেখলাম না, আর লাইট তো চলে গিয়েছিল। ড্যাড, লাইট যাওয়ার সাথে সাথেই পরিয়েছে। জাংকুকের কি ধৈর্য আছে বলো এতক্ষণ ওয়েট করার? সবিন লিসার হাতের দিকে তাকালো। হ্যাঁ, রিংটা তো পরাই আছে। লিসার মুখে হাসির রেখা। এখন সাইনটা করে দাও চট করে, নয়তো। জাংকুক সবিনের একদম কাছে গিয়ে হালকা নুইয়ে আস্তে করে বলল, সময় আছে যতক্ষণ, উড়ে নাও ততক্ষণ, ডানা যেন ভেঙে না যায়। একেবারে ভেঙে গেলে। এটুকু বলে ডেভিল হাসলো জাংকুক। মুখে হাসি রেখেই গিয়ে আগের জায়গায় বসে কলমটা হাতে নিয়ে সাইন করে বলল, এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আসুন, আপনারও তো সাইন লাগবে, তাই না? সবিন ভীত চোখে ধ্যান ভেঙে গিয়ে ফটাফট সাইন করে দেয় সবগুলো পেপারে। উপস্থিত সকলের মুখেই হাসি, কারণ এখানে প্রায় সবার ওই এই একটা সাইনের জন্য কত বছর যে অপেক্ষা করতে হয়েছে, কত যে ঘুরেছে তার হিসাব নেই। সবাই নিজেদের মতো এনজয় করছে, হেলে দুলে নাচ করে যাচ্ছে। হাতে সবারই প্রায় ড্রিঙ্কের গ্লাস। জাংকুকের মুখে কোনো হতাশা নেই, একদম কনফিডেন্টলি বসে আছে। হঠাৎ লিসা বলে উঠল, আমার সাথে কি জিয়ন জাংকুক একটু আসবে? জাংকুক কপাল কুঁচকে তাকায়। লিসা বলল, চলো একটু সবার সাথে যোগ দিই। এমন করে বসে থাকতে বোরিং লাগছে ভীষণ। জাংকুক বিরক্ত চোখে তাকিয়ে বলল, লিমিটের মাঝেই থাকো, নয়তো আগামী কালের সূর্যটা দেখবে বলে নিশ্চয়তা দিতে পারছি না। লিসা ভয়ে ঢোক গিলে সেকেন্ড কয়েক পর আবার বলে ওঠে, দেখো জাংকুক, এখন আমরা কিন্তু এনগেজড, ভুলে যেও না। সবকিছুতেই থাকতে হবে আমার সাথে তোমাকে। জাংকুক বাঁকা হেসে বলল, ওয়ার্নিং চাচ্ছ কিনা সেটা বলো, আমার কোনো আপত্তি নেই। আর জাংকুককে চিনতে নিশ্চয়ই অসুবিধা হয়নি এতদিনেও। ওয়ার্নিং মানে ফার্স্ট এন্ড লাস্ট, নেক্সট বলতে কিছু নেই। লিসার মুখে স্পষ্ট ভয়ের ছাপ ফুটে ওঠে, তাই চুপসে যায়। জাংকুক বিরক্ত হয়ে সোফা থেকে উঠে দাঁড়িয়ে পাশ কেটে অন্য জায়গায় যেতে নেয়, কিন্তু চোখে পড়ে ঠিক কয়েক হাত দূরে ওয়েটারের পাশে দাঁড়িয়ে চোখ বন্ধ করে একটার পর একটা গ্লাস তুলে নিচ্ছে আর গিলে যাচ্ছে। মুহূর্তেই জাংকুকের চোখে মুখে হিংস্রতার ছাপ জন্মে। হাতের গ্লাসটা দু কদম হেঁটে গিয়ে টেবিলে রেখে তের কাছে যেতে নেয়। তখনই মিনগু এসে তের হাত থেকে গ্লাসটা নিয়ে বলল, পাগল হয়ে গিয়েছেন আপনি, এসব কি করছেন? মাথা কি পুরোটা গেছে? তের মুখে হাসি টেনে বলল, কেন, সবাই তো খায়, আমি খেলে অসুবিধা কোথায়? দেখুন, এসব ভালো মানুষরা খায় না, বুঝেছেন? তে ওয়েটারের হাত থেকে আরেকটা গ্লাস নিয়ে মুখে তুলে বলল, আপনি চলে যান এখান থেকে। মিনগু তের হাত থেকে আবারও গ্লাসটা টেনে নিয়ে ওয়েটারকে দিয়ে বলল, আপনি এখান থেকে যান। ওয়েটার চলে যায়। কি করলেন? মিনগু তেকে হেলতে দুলতে দেখে বুঝলো এই মেয়ে আর বেশিক্ষণ এখানে টিকার নয়, তাই তের হাত ধরে নিয়ে যেতে লাগলো। আহ, কি করছেন? ছাড়ুন না, আমি এখানে নাটক দেখতে চাই, প্লিজ ছাড়ুন। অনেক হয়েছে, আপনি এখন চলুন, কোনো কথা বলবেন না।
ঠিক জাংকুকের পাশ কেটে মিনগু ডেকে নিয়ে যায়। জাংকুককে দেখেও না দেখার মতো করে এবার ইচ্ছে করেই চুপ করে মিনগুর পাশাপাশি হাঁটা ধরলো উপরের দিকে। জাংকুকের কপাল টুপকে ঘাম ঝরছে, শরীর থরথর করে কাঁপছে। এই মেয়েকে আজ খুন না করে এই কম্পিত শরীর শান্ত হবার নয়, সব সময় উল্টো বুঝবেই। এই তো সেদিন কত সুন্দর করে বুঝালো, কিছুতেই সন্দেহ হলে যেন জিজ্ঞেস করে। কিন্তু কি করলো? সেদিন না বুঝে মারতে এসেছিল, কিন্তু সেটাও সহ্য করার মতো ছিল, কারণ সবটা জাংকুককে ঘিরে ছিল। কিন্তু আজ তো লিমিটের বাইরে চলে গেছে। সাহসটা ঠিক কিভাবে নিস্তব্ধ করতে হবে সেটা জানা হয়ে গেছে জাংকুকের। সহ্যের সীমা পেরিয়ে গেছে এই মেয়ে। জাংকুকের হাতের রক চটা দিয়ে ওঠে, পাশের টেবিলের উপরের গ্লাসটা ডান হাতে সবটা শক্তি দিয়ে চেপে ধরে। গ্লাসটা ভেঙে এত গুঁড়ো গুঁড়ো কাঁচে তিরি হয়। ফ্লোরে কাঁচের টুকরোর সাথে টকটকে লাল রক্তের ফুটাগুলো দৃশ্যমান। লিসা এতক্ষণ সবার সাথে ডান্সে যোগ দিয়েছিল, হঠাৎ জাংকুকের দিকে তাকাতেই চোখ পড়ে এই অবস্থা। দ্রুত পায়ে এসে জাংকুকের হাত ধরতে নিলেই জাংকুক বলে উঠল, ডোন্ট ক্রস ইওর লিমিট, বলেই হাতের মুঠোর টুকরোগুলোর নিচে ফেলে সোজা উপরে চলে যায়। হঠাৎ কি হলো? এমন করছে কেন জাংকুক? কি হয়েছে? চোখে তো এমন কিছুই পড়লো না। কেউ একজন পেছন থেকে বলে ওঠে, ইউ আর সো কিউট বেবি। লিসা পেছনে ঘুরে তাকায়, সামনে একজন মাস্ক পরা ছেলে দাঁড়িয়ে আছে। এটুকু দেখেই চিনতে অসুবিধা হয়নি লিসার। ভেতরটায় কিছু একটা শঙ্কা কাজ করে। চারদিকটা একবার পরখ করে নিয়ে ছেলেটার হাত ধরে জায়গা ছেড়ে সোজা বেরিয়ে যায়। হাউ ডেয়ার ইউ, এখানে পর্যন্ত আসার সাহস কি করে হয় তোমার? ছেলেটা মাস্কটা খুলে বলল, হাউ সুইট ডার্লিং। এমন ভাবে বলছো কেন? ডোন্ট টক ডার্লিং। আর কতবার বলবো? পিছু ছেড়ে দাও আমার, বাড়ি ভর্তি মা। যতই বলো চলে যেতে, ঘুরে ফিরে তোমার কাছেই আসবো ডিয়ার, বিকজ আই লাইক ইউ। আমি জাংকুককে ভালোবাসি। মাইকিং করে বুঝাবো তোমায়? ন্যাকামো বাদ দাও, এখান থেকে চলে যাও, নয়তো খারাপ হয়ে যাবে, বলে লিসা আবার চলে আসতে নেয়। কিন্তু ছেলেটা লিসাকে হেঁচকা টানে নিজের কাছে এনে শর্ট জামা পরার কারণে একটু নিচে পেট উন্মুক্ত ছিল লিসার। উন্মুক্ত পেটে জড়িয়ে ধরে বলল, সুইট বেবি, তোমাকে একটা খবর দেওয়ার জন্য এসেছি। হাউ ডেয়ার ইউ, আমাকে রাগিও না, ছেড়ে দাও বলছি। না শুনলে মিস করবে। জাংকুক তার চাচাতো বোন তেকে জীবনের চেয়েও বেশি ভালোবাসে। শুধু শুধু ওর পিছে ছুটছো। পাবে না তুমি জাংকুককে, ভুলে যেও না ও পাক্কা প্লেয়ার। যত কিছু করো না কেন ওর সাথে পেরে উঠবে না। যার হৃদয়ে এত কঠোরতা থাকার পরেও কাউ ভালোবাসতে পারে, সেটার পরিমাণটাও নিশ্চয়ই তোমাকে বলে বোঝাতে হবে না। লিসা অবাক হয়ে বলল, হোয়াট? কি বলছো? নিজে জানো? জাংকুক কাউকে কোনো মেয়েকেই ভালোবাসতে পারে না। ওর মনে মেয়েদের প্রতি ঘৃণা ছাড়া কিছুই বাকি নেই। আর তোমার কথা বিশ্বাস কেন করব? মিথ্যে বলছো না, তার গ্যারান্টি কি? জাংকুকের সম্পর্কে ভালো করে খোঁজ নিতে গিয়ে জেনেছি, তাই শিওর হওয়ার জন্য ওই মেয়ের বান্ধবীর সাথে মিথ্যা নাটক করে প্রেমে জড়িয়েছি। আজ দেখা করতে গিয়ে সবকিছু সন্দেহ না হওয়ার মতো করে জেনেছি। বুঝতে পেরেছো? আর একটা কথা, তোমার হাতের রিংটা জাংকুক নয়, আমি পরিয়েছি বেবি, বলে লিসাকে কিছু বলতে না দিয়ে গান গাইতে গাইতে চলে যায়। লিসা বিস্ময় হয়ে ভাবতে লাগলো, সবটা যেন মাথার উপর দিয়ে গেল। এর ব্যাপারটা তো সে আগেই জেনেছে, তার জন্যই তো আজ ডিলটাতে সাইন করতে পারলাম, নয়তো এত সহজ ছিল নাকি এসব কিছু। কিন্তু এই রিংয়ের কথাটা কি বলে গেল ও? জাংকুক উপরে গিয়ে শার্টটা খুলে সোজা শাওয়ার ছেড়ে এক হাত দেয়ালে রেখে মাথা নিচু করে চোখ বন্ধ করে আছে। নিজেকে যথেষ্ট শান্ত রাখার চেষ্টা করছে। এই মেয়ে কোনোভাবেই তাকে কখনো বুঝেনি, বুঝবেও না। এইটুকু বোঝা হয়ে গেছে জাংকুকের। ওটাকে মেরে দেওয়াই ভালো হবে, অন্তত অন্য কারো ছোঁয়া লাগবে না ওই মেয়ের শরীরে। না, কিছুতেই মাথা ঠান্ডা হচ্ছে না। যতক্ষণ না এটার প্রতিশোধ নিতে পারবে ততক্ষণ শান্তি নেই। জাংকুক ভেজা শার্টেই শাওয়ার থেকে বের হয়ে ইউনোকে ফোন দিয়ে বলে 5 মিনিটের মধ্যে বাড়ি খালি হওয়া চাই। ঘড়ির কাঁটা দেখে ঠিক 5 মিনিট পর রুম থেকে বের হলো জাংকুক। বাড়ি পুরো ফাঁকা। জাংকুক
জাঙ্কুক সোজা তের রুমে গিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে। তে রুমে নেই, ওয়াশরুমে হয়তো। জাঙ্কুক ভেজা শার্টেই আছে, এখনো হাতে বন্দুক ধরা, উদ্দেশ্য দেখে মেরে ফেলা। এত অশান্তি আর সহ্য হচ্ছে না। এত কিছু কার জন্য করেছে? তার মূল্য কি দিতে পেরেছে এই মেয়ে? এই সবটা কার জন্য ছিল? এই মেয়ের জন্য কিছু করাই বৃথা। তাছাড়া জাঙ্কুকের কি হতো? কিছুই না। মরলে ওর মা বাবা মরবে, তাতে জাঙ্কুকের কি আসে যায়? বউয়ের মুখে হাসি ফুটানোর জন্যই তো বাধ্য হয়েছে, নয়তো মিস্টার মাফিয়া জাঙ্কুকের সাথে কেউ খেলবে? এত বড় কলিজা কারো আছে নাকি? ওয়াশরুমের দরজা খুলে তে বের হয়ে আসে, শুধু একটা টাওয়াল পরে। প্রায় নেশাটা ধরে গিয়েছিল এর। জিমিন এসে জোর করে গোসলে পাঠালো। জাঙ্কুককে দেখেই সবটা রাগ যেন আবার শরীরে ধরে গেল তের। সাথে সাথে চেঁচিয়ে বলে উঠল, এই ছেলে সাহস কি করে হয় এখানে আসার? লজ্জা করে না আপনার? 2 দিন পর বিয়ে, এখন অন্য মেয়ের রুমে উকি মারছেন? ও সরি, ডিরেক্ট ভেতরে ঢুকে গেছেন, তাও এমন অবস্থায়। অন্য মেয়ের রুমের চাবি নিয়ে ঘুরেন, নিজের সাথে কমন সেন্স আছে নাকি গেছে? আপনাকে পাগলা গারোতে পাঠিয়ে দেওয়া উচিত। সত্যি করে বলুন, কেন এসেছেন? রোম্যান্স করতে ইচ্ছে হচ্ছিল? এত তাড়া কিসের? বউকে তো 2 দিন পরেই পেয়ে যাবেন, তাই না? সেদিন না হয় নিজের শরীরের সব তের কথা শেষ করতে না দিয়ে জাঙ্কুক এসে প্রথমে ঠাস করে চর বসায়, তারপর বন্দুকটা ঠিক মাথায় ঠেকিয়ে বলল, একদম মেরে দেব। তোর ওড়ার জন্য যে পাখা গজিয়েছে না, আজ ওটা একদম নিঃশেষ করে দেব। খুব তের ধবধবে সাদা, গলাটা লাল হয়ে গেছে, হাতের আঙ্গুলের ছাপ বসে গেছে একদম। মাফিয়া মানুষ আর কি করতে পারে বলুন তো? মেরে দিলে অন্তত আপনার মতো মানুষের দূরে তো থাকতে পারবো, এতেই আমার চলবে বলে বৃদ্ধ ভাষার চেষ্টা করে তে। জাঙ্কুক দাঁত খিচে বলল, একদম তো মারবো না তোকে, তিলে তিলে মারবো। যতটা আমায় কষ্টে রেখেছিলে এতটা বছর, আবার এখন কাছে থেকেও দিচ্ছিস, ঠিক ততটাই তোকে ভোগ করতে হবে। এমনি এমনি তোকে ছেড়ে দেব না, বুঝলি? সবচেয়ে ঘৃণাতম কাজগুলো করব তোর সাথে। আপনি বের হবেন কিনা রুম থেকে সেটা বলুন। যদি বের না হন আমি বের হয়ে যাব এমন ভাবেই। জাঙ্কুক থেকে এক হাতে ধাক্কা দিয়ে দেয়ালের সাথে মিশিয়ে 2 গালে ধরে বলল, কি বললি? আবার বল। বল বল, বলছিস না কেন? জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো একদম। আমারই ভুল হয়েছে তোকে সায় দিয়ে মাথায় তুলে, না হলে অন্তত মুখের ওপর কথা বলতে পারতিস না, কলিজাটাও এত বড় হতো না। তোকে তোকে তো আমি মেরে দিবেন, তাই তো? দিন মেরে। শুনুন, আমার সাথে মাফিয়াগিরি দেখানো বন্ধ করুন, নিজের ক্যারেক্টার ঠিক করুন, পরে আমাকে বলুন। জাঙ্কুক চোখ বন্ধ করে তের কথাটা হজম করে একটু থেমে বলল, ক্যারেক্টারলেস আমি। ঠিক আছে, তুই চলে যা এই বাড়ি থেকে। আমি জাস্ট নিতে পারছি না আর। অন্য মেয়েকে দেখছেন, আমাকে কেন সহ্য করবেন? এখন তো অন্য কেউ আছে, তাই না? তের কথাটা বলতে দেরি হলেও জাঙ্কুকের শক্ত হাতটা তের গালে দেরি হলো না। পরপর 3টা চর বসায় 2 গালে। আর একটা কথা বললে এখানেই পুঁতে দেব বলে তে ডান হাত সবটা শক্তি দিয়ে চেপে ধরে বলল, আমার কাছে আর কখনো আসবি না। যেটা ভাবছিস সেটাই করে দেখাবো এবার। হাত ছাড়ুন, ব্যথা লাগছে তো বলে তে ছুটার বৃথা চেষ্টা চালায়। আমি ধরলে তোর ব্যথা লাগে, অন্য কেউ ধরলে তোর শান্তি লাগে? এমন শান্তি কেড়ে নিতেও 2 মিনিট ভাববো না ওই ছেলেকে মেরে দেই? বল, এটাই চাচ্ছিস? ঠিক আছে, ওয়েট ফর টমরো বেবি বলে বাঁকা হেসে তের হাত ছেড়ে চলে যেতে নেয়। তে দ্রুত পায়ে সামনে গিয়ে বলল, কি করবেন আপনি? সত্যি করে বলুন। মিঙ্গু ভাইয়ার যদি কিছু হয়, আমার চেয়ে খারাপ কেউ হবে না। ক্যারেক্টারলেস মিস্টার মাফিয়া। জাঙ্কুকের সহ্যের সীমা পেরিয়ে যায়। ক্যারেক্টারলেস বলে সম্বোধন করাটা ধৈর্যের বাহিরে ছিল। কিভাবে এটা বলতে পেরেছে এই মেয়ে? জিয়ন জাঙ্কুকের চরিত্রে আঙ্গুল তুলেছে। হ্যাঁ, জিয়ন জাঙ্কুক খারাপ, কালো ব্যবসায় অভ্যস্ত, কিন্তু মেইলি কোনো রিপোর্ট নেই তাকে নিয়ে। কন্ট্রোললেস হয়ে সাথে সাথে এক হাত তের গলা চেপে ধরে দেয়ালের সাথে মিশিয়ে দাঁতে দাঁত চেপে বলল, মেরে দি। মৃত্যুর ভয় তো নাকি তার কোনো কালেই ছিল না, তাই না? বলেই সবটা শক্তি দিয়ে চেপে ধরলো তের গলা। তের চোখ মুখ লাল হয়ে গেছে মুহূর্তেই, নিঃশ্বাসটুকু আটকে যায়। শুধু ছোট কোমল 2টি হাতে বারবার জাঙ্কুকের হাতটা সরানোর বৃথা চেষ্টা চালায়। জাঙ্কুকের কোনো পরিবর্তন নেই, উল্টো বলল, এখন কেন বাঁচতে চাইছিস? তোর তো মরার ইচ্ছে জেগেছিল, তাই না? আরেক ছেলের জন্য এত দরদ উতলে উঠছে, এই মুখ দিয়ে বলেছিলি না
তোর এই জবান শক্তি সবটা কেড়ে নেব, যেন কখনো কারো নামে কিছু বলতে হাজারবার ভাবতে হয় তোকে। বলে জাংকুক তের ঠোঁটে ঠোঁট বসায়, কিন্তু উদ্দেশ্য আবেগময় নয়, ভয়ঙ্কর কোনো কিছু করা। সেকেন্ড কয়েক পর তের ঠোঁট ছেড়ে দিতে অনর্গল রক্ত পড়তে থাকে ঠোঁট বেয়ে। ভীষণ জোরে জাংকুক ঠোঁটে কামড় বসিয়েছে তের, নয়তো ডিরেক্টলি অনবরত রক্ত পড়তো না। তের গঙ্গানির আওয়াজ, চোখ বেয়ে নোনা জল নেমে রক্তের সাথে মিশে যাচ্ছে বুকের উপরে। জীবন জাংকুকের ভেতরটা তোর চোখে পড়ে না, তাই না? শুধু কি দেখলি না দেখলি ওসব নিয়ে পড়ে থাকিস। তোকে আর লাগবে না, তোর থেকে তো আমার ওই পেছনের ছেলেপুলেগুলোই ভালো। যেমন বলবো ঠিক তেমনই করবে। এতদিন যেটা দেখিসনি সেটাই দেখবি এবার থেকে, বুঝলি? তের শরীরের কম্পন ধীর হয়ে যাচ্ছে, শক্তি হারিয়ে যাচ্ছে। এই বুঝি এভাবেই তাকে জীবনটা দিতে হবে এখানে। এত দেরি করছিস কেন? এখনো দম বন্ধ হয় না কেন তোর? বলে জাংকুক তের গলা থেকে হাত সরিয়ে তের এক হাত ধরে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দেয়। তে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, বুকের উপর হাত রেখে মৃদু শব্দে কাশি সংযত করছে। জীবন জাংকুক নাকি এইটুকুনি একটা মেয়েকে মারতে পারছে না, নিজের উপরেই ঘৃণা হচ্ছে। বলে হাতের বন্দুকটা জোরে আওয়াজ করে ফ্লোরে ফেলে, সাথে সাথে এটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এই বাড়িতে যেন তোকে আর না দেখি, কখনো চোখের সামনে আসবি না আমার, মনে থাকে যেন। এতটুকু বুঝে গেছি যে যতই তোকে আগলে রাখবো তুই ততই বিগড়ে যাবি। তোর চ্যাপ্টারে আন্ডারস্ট্যান্ডিং নামে কোনো ওয়ার্ড নেই, আর আমার কাছেও ক্ষমা নামক কোনো ওয়ার্ড নেই, মনে রাখিস। বলেই জাংকুক রুম থেকে বের হয়ে গেল। তে বালিশে মুখ গুজে কাঁদছে, খুব অসহায় লাগছে নিজেকে। কেন আমার সাথে এমন হয়? আমি কি করেছি? এমন আচরণ কেন করলেন ভাইয়া? যেটা সত্যি সেটাই তো বললাম। উনি কি করে পারলেন ওই মেয়েটার হাতে রিং পড়তে? পার্টিতে তো অপমান করে বলেছিল। উনি কেন? আমার মতো মেয়েকে নাকি কেউ বিয়ে করবে না। কেউ ভালোবেসে থাকলে এমন বলতে পারে নাকি? আর এখন এখন তো প্রায় মেরেই ফেলছিল। থাকবো না আমি এই বাড়িতে, পরীক্ষা লাগবে না আমার, কালকেই চলে যাব। এসব বলে বলে তে ডুকরে ডুকরে কাঁদতে লাগলো। ঠোঁটের রক্তে সাদা বালিশ লাল হয়, চোখে পড়তে ঠোঁটে হাত লাগাইতে এখনো হালকা রক্ত টিপ টিপ পড়ছে, ঠোঁট ফুলে গেছে অনেকটা। কি এমন বলেছিলাম আমি? উনি কেন এমন একজন সাদামাটা মানুষকে মারবেন? এইটুকুই তো বোঝাতে চেয়েছিলাম। যদি এতই জেলাস হন আপনি এইটুকু নর্মাল কথায়, তবে নিজে যখন মেয়েটার হাতে রিং পড়েছিলেন আমার কেমন লেগেছিল ভেবেছেন একবার ভাইয়া? শুধু নিজেরটাই বুঝেন আপনি। বলেই হেঁচকি তুলে কাঁদতে লাগলো। প্রায় অনেকক্ষণ কাঁদার পর যখন মনটা হালকা হলো, চোখ মেলতে কষ্ট হচ্ছে। কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে বসে আছে, দাঁড়ানোর শক্তিটুকুও যেন শরীরে নেই মনে হচ্ছে। তবুও ধীর পায়ে গিয়ে দরজাটা আটকে এসে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে চেঞ্জ করে নিল। পানির জন্য হাত বাড়াতেই দেখলো জগ খালি। বিরক্তি নিয়ে উঠে দাঁড়াতে গেলেই চোখে পড়লো গ্লাসে পানি রাখা। তে কপাল কুঁচকে একটু তাকায়। সে তো কখনো আগে থেকে পানি রাখে না। আচ্ছা কখন রাখলাম এটা? বিরক্ত লাগছে ভাবতেও, তাই আর কিছু না ভেবেই পানিটা খেয়ে নেয়। দরজার শব্দে হঠাৎ ঘুম ভেঙে যায় তের। চোখ খুলতে কষ্ট হলেও একবার কষ্ট করে দরজার দিকে তাকায়। জিমিন! উত্তর আসলো না ওপাশ থেকে। তে ঘড়ির দিকে একবার তাকায়। ও গড, 12টার উপরে বেজে গেছে। এতক্ষণ কিভাবে ঘুমালাম আমি? ভেবেই হতচকিত হয়ে উঠে বসে। ওহ, আজ তো কলেজে বিশেষ ক্লাস ছিল, মিস হয়ে গেল তো। কিন্তু জিমিন কেন ডাকলো না আমায়? ও নিশ্চয় চলে গেছে একা। ভেবেই হালকা আওয়াজ করে নিজের চুল দু হাতে খিচে ধরেতে হঠাৎ রাতের কথা মনে পড়ে। চোখে মুখে ভয়ের ছাপ। চারিদিকটা একবার দেখে নিয়ে ঢোক গিলে। হ্যাঁ, আর তো সে কলেজে যাবে না, বাড়িতে চলে যাবে। এখানে থাকলে দিনের পর দিন এমন অপমান অবহেলা নিয়েই থাকতে হবে। সেদিন যদি মা বাবার সাথে চলে যেতাম সেটাই ভালো ছিল। ফ্রেশ হওয়ার জন্য গিয়ে একবারে গোসল করে বের হয়ে আসেতে আয়নার সামনে গিয়ে ভাবতে লাগলো পুরনো অস্তিত্বের কিছু স্মৃতিমাখা মুহূর্ত জাংকুকের সাথে। হঠাৎ খেয়াল করে ঠোঁটের দিকে। তে বেশ অবাক হয়। রাতেই তো ব্যথায় মরে যাচ্ছিলাম, এতখানি কাটা জায়গা, অথচ এতক্ষণ গোসল দিলাম, একটুও ব্যথা হয়নি, ব্যথা লাগেনি। তারপর ঠোঁটের উপর হাত ছোঁয়ায় কাটা জায়গায় একটু জোরে চাপ দিয়ে দেখলো সত্যিই তো ব্যথা নেই। কাটা জায়গার ব্যথাও একদিনে সেরে যায়, তাও বিনা চিকিৎসায়। এটা প্রথম দেখলাম। তের ঠোঁটে হালকা হাসি জমে। ম্যাজিক মনে হচ্ছে সবটা। মুহূর্তে আবার জাংকুকের কথা মনে পড়তেই শরীরে কাটা দেয়। আচ্ছা উনি পরে আসেননি তো আবার আমার রুমে? কিন্তু উনি কেন আসবেন? আসলেই তো উনি কেন আসবেন? উনি তো আর আমার কথা নিয়েই বসে থাকেন না। তাছাড়া আগে একটু হলেও কেয়ার করতো, সেটা মিথ্যে নয়। কিন্তু এখন
যেরকমটা করছে সেটাও মিথ্যে নয়। ওনার ভাবনা এখন অন্য কেউ। যাই হোক, আমার ভেবে কাজ নেই, আমি জিনিসপত্র গুছিয়ে নিই। এখন তো চাচাও থাকবে না বাড়িতে, জিমিন নিশ্চয়ই কলেজে, বাড়ি এখন ফাঁকা, এটাই সুযোগ। ভেবেইতে কয়েক সেট জামা কাপড় গুছাতে গিয়ে আবার থেমে যায়। এগুলো কেন নেবে ও? বাড়িতে গিয়ে কিনে নিবে, এগুলো তো সব চাচা কিনে দিয়েছে। এই বাড়ির বিন্দু পরিমাণ জিনিসও নিতে চাই না আমি। ভেবে এই জামা কাপড়গুলো আবারও কাবাড়ে রাখতে লাগলো। এই মুহূর্তে জাংকুকের পায়ের কাছে মাথা নত করে বসে আছে তিনটে লোক। জাংকুক একটা উঁচু টেবিলের উপর বসে আছে, বড় একটা বাংলো, অথচ আচ্ছা অন্ধকার বাড়িটা। ভেতরে তেমন কিছু নেই, কয়েকটা ধারালো ছুরি, বড় বড় পিস্তল সহ স্টিলের লোহা লাঠি। জাংকুকের হাতে একটা ছুরি। আমাদেরকে যেতে দিন, আমাদের ভুল হয়ে গেছে স্যার। কাঁদতে কাঁদতে ঘাম জড়িত শরীরটা এলিয়ে দিয়ে মাথা ফ্লোরে ফেলে বলতে লাগলো ছেলেগুলো। ইউনো জাংকুককে চোখে কিছু ইশারা করে। ইউনো আরো একজন ছেলেপুলেদের ইশারা করলে ওই তিনটা লোককে ধরে দাঁড় করিয়ে মাথায় বন্দুক ধরে রাখে। স্যার প্লিজ, আমরা ভুল করে ফেলেছি, আর হবে না, এবারের মতো মাফ করে দেন। জিয়ন জাংকুকের ডিকশনারিতে ভুল আর মাফ এই দুটো শব্দ মিসিং, জানিস? কাল থেকে তোদের পুষে রেখে ভালো করে জিজ্ঞেস করে যাচ্ছে, ভালোভাবে বললি কই? আমাকেই আসতে হলো। আমার আবার এমন ছোটখাটো গুন্ডাদের কাছে আসতে ভীষণ বিরক্ত লাগে, কিন্তু কি করার, আসতেই হলো। যেগুলোকে টাকা দিয়ে পুষি ওই সবগুলো এক একটা গর্ধব, যে এখনো তোদের মুখ থেকে একটা শব্দ বের করতে পারলো না। স্যার, আমরা যদি বলে দিই তাহলে এমনিতেও আমরা মরবো। আমাদের যেতে দিন, কথা দিচ্ছি আর দ্বিতীয়বার এমন ভুল হবে না। জাংকুক বাঁকা হেসে টুলের উপর থেকে লাফিয়ে নেমে বলল, যেহেতু বলে দিলেই মরে যাবি তার মানে বলবি না। তার মানে তোদের কাছে এখন দুইটা অপশন, বললেও মরবি, না বললেও মরবি। এখন ডিসাইড কর, বলে মরবি নাকি না বলে মরবি। সেটা তোদের একান্ত ব্যাপার। বলেই জাংকুক হাতের ছুরিটা ছুঁড়ে মারলো ইউনোর দিকে। জাংকুক বাঁকা হেসে যেতে যেতে পেছন থেকে বাম হাতের উল্টো পিঠে 2 আঙ্গুল ইশারা করে। মিনিটের মাথায় চিৎকারের আওয়াজ ভেসে আসে।